আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএমএমসি অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র ক্লাসে উপস্থাপনায় আমি সৈয়দ নুরুল আমিন প্রভাষক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থাৎ শিখনফল অধ্যায় 1 পরিবেশ রসায়ন, লেকচার 2 গ্যাস সূত্রসমূহের এক হচ্ছে আইসোথার্ম, আইসোবার ও আইসোকোর রেখা, 2 পরম শূন্য তাপমাত্রা ও এর তাৎপর্য, 3 পরম তাপমাত্রা স্কেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আইসোথার্ম বা সমতাপ রেখা বা সমুষ্ণ লেখ সম্পর্কে ব্যাখ্যা করব। আইসো একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে সম বা একই। থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ সেখান থেকে সমতাপ বা সমতাপমাত্রা বা সমুষ্ণ লেখ। তো এখান থেকে আমরা 3টা লেখচিত্র পাই। একটা হচ্ছে অধিবৃত্তীয় হাইপারবোলিক, আরেকটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, আরেকটা হচ্ছে অনুভূমিক সরল রেখা। সুপ্রিয় শিক্ষার্থী, যখন আমরা বি ভার্সেস পি এর বিপরীতে আমরা লেখচিত্র অঙ্কন করি স্থির তাপমাত্রায়, তখন আমরা অধিবৃত্তীয় রেখা পাই। যখন একাধিক তাপমাত্রায় নিই তখন একাধিক রেখা পাই। এভাবে পি ভার্সেস বি যখন নিই তখনও আমরা একাধিক লেখচিত্র পাই। এটার নাম হচ্ছে অধিবৃত্তীয় বা হাইপারবোলিক। এভাবে যখন আমরা বি ভার্সেস 1/p, বি ভার্সেস 1/p, পি ভার্সেস 1/b, পি ভার্সেস 1/b, অর্থাৎ বয়েলের সূত্র থেকে আমরা জানি বি ভার্সেস 1/p যখন স্থির তাপমাত্রা থাকে, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু কে 1/p। এটাকে যদি আমরা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণের সাথে তুলনা করি, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু mx, যেখানে সি এর মান 0, ওয়াই ইজ ইকুয়াল টু mx। তো একবার আমরা বি ইজ ইকুয়াল টু কে 1/p আর একবার হচ্ছে পি ইজ ইকুয়াল টু কে 1/b নেই, তখন আমরা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ পাই। তারপরে যখন আমরা পিবি ভার্সেস বি অথবা পিবি ভার্সেস পি লেখচিত্র অঙ্কন করি, তখন আমরা আরও 2 ধরনের লেখচিত্র পাই। অর্থাৎ যেটা হচ্ছে পিবি, অর্থাৎ তার মানটা সবসময় ধ্রুবক থাকে, এই জন্য এটা অনুভূমিক সরলরেখা হয়। এখন আসি আইসোবার রেখা। চার্লসের সূত্র থেকে আমরা জানি বি ভার্সেস টি, যেখানে পি স্থির, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু কে টি। এটাকে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণের সাথে তুলনা করি, ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, সি ইকুয়াল টু 0। তখন আমরা যে লেখচিত্র পাবো বি ভার্সেস টি, অর্থাৎ সেটা মূলবিন্দুগামী। একাধিক চাপের ক্ষেত্রেও আবার যদি টি ভার্সেস বি নেই, তাহলে একাধিক চাপের ক্ষেত্রে আমরা এরকম পাই। আর যদি বি বাই টি, অর্থাৎ আমরা জানি বি বাই টি অলওয়েজ ধ্রুবক, সেটা আমরা জানি, তাহলে সবসময় যে মানটা পাবে সেটা আমরা বি এর সাপেক্ষে অথবা টি এর সাপেক্ষে প্লট করি, তাহলে আমরা সবসময় কী পাবো? একটা অনুভূমিক সরল রেখা পাবো। আগেরটা ছিল আইসোবার মানে সমচাপীয় রেখা, এখন হলো গেলুসেকের চাপের সূত্র থেকে আমরা জানি এখানে পি ভার্সেস টি, অর্থাৎ যখন আয়তন স্থির থাকে সেক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু কে টি, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু mx, সি এখানে 0। আইসোকোর মানে হলো সমায়তনীয় রেখা, তার মানে সমায়তনীয় রেখার ক্ষেত্রেও আমরা 2টা লেখচিত্র পাই। যখন পি ভার্সেস টি এর সাপেক্ষে এবং টি ভার্সেস পি এর সাপেক্ষে প্লট করি, তখন আমরা মূলবিন্দুগামী সরল রেখা পাই। ঠিক তেমনি যখন পি বাই টি আমরা সমান জানি পি বাই টি এটা সমান ধ্রুবক, অলওয়েজ আমরা যদি মানটা বসাই তাহলে একটা আনুভূমিক সরল রেখা আমরা পাব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি পরম শূন্য তাপমাত্রা ও এর তাৎপর্য। প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। পরম শূন্য তাপমাত্রা কি? কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তথ্যীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এটা আবার পানির ত্রৈধবিন্দু, কারণ পানির 3টা অবস্থা, যেমন কঠিন, তরল ও বায়বীয় এই অবস্থায় থাকে। তার মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস অথবা -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন অথবা -459.4 ডিগ্রি ফারেনহাইট।
এবার আসি আমরা গেলুসকের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 273 ভাগের 1 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় জেনে নেওয়া প্রয়োজন। চার্লস যে সূত্রটা আবিষ্কার করেছিলেন 1787 সালে, গেলুসেক সেটার উপর গবেষণা করে 1802 সালে গেলুসেকের সূত্রটা আবিষ্কার করলেন। কারণ কিভাবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিভাবে আয়তন বৃদ্ধি পায় সেটা বিজ্ঞানীদের মধ্যে একটা চিন্তার উদ্রেক হলো এবং গবেষণা করতে থাকলো, এবং সেখান থেকে এই সূত্রটার আবিষ্কার। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে মোট আয়তনের ইনিশিয়াল মোট যে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন B0 লিটার, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় BT লিটার যদি হয়, তাহলে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সাথে সাথে 273 ভাগের 1 অংশ আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ সেখান থেকে যদি আমরা আসি B0/273, এটাকে আলফা দ্বারা সূচিত করলে আয়তন সেটাকে বলে আয়তন প্রসারাঙ্ক বা আয়তন হ্রাস গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন বলি। সুপ্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটাকে যদি আমরা BT = আলফা টি প্লাস B0 এভাবে সাজাই, তাহলে একটা সরল রেখার সমীকরণ আমরা পাই y = mx + c। অর্থাৎ সরল রেখার সমীকরণের গ্রাফটা হচ্ছে এরকম। ওয়াইকে যদি আমরা y অক্ষ বরাবর, এক্সকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এখানে বিটিকে যদি y অক্ষ বরাবর, অর্থাৎ টিকে যদি এক্স অক্ষ বরাবর প্লট করি, তাহলে আমরা যে সরল রেখাটা পাবো এরকমই একটা সরল রেখা আমরা এখানে পাবো। এখানে চিত্রে দেখানো হয়েছে। অর্থাৎ এদিক থেকে হচ্ছে টি বৃদ্ধি পাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আবার মাইনাসের দিকে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে এতটুকু অংশ হচ্ছে সি এর মান, অর্থাৎ B0। তো যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াসে গেল, তখন আয়তন দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে এর পরে আর কোনো আয়তন বৃদ্ধি পায় না। তারপরে এটাকে যখন আমরা পিছন দিকে নিয়ে আসি -273 ডিগ্রি সেলসিয়াসে, তখন দেখা যাচ্ছে প্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কিন্তু এটা তত্ত্বীয়ভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। প্রকৃতপক্ষে গ্যাসের আয়তন শূন্য হয় না, কারণ এখানে যাওয়ার আগেই -260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস তরলীভূত হয়ে যায়। আর আমরা জানি গ্যাস তরল অবস্থায় তার গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃনবিক দূরত্ব কমে যায় এবং গতিশক্তি কমে যায়। আন্তঃনবিক দূরত্ব হ্রাস পায়, ফলে এটা আন্তঃনবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, যে কারণে তার কঠিন এবং তরল অবস্থা থাকে। কিন্তু আবার মাইনাসের দিকে এর নিচে আর যাওয়া যায় না, -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাওয়া যায় না। অর্থাৎ আয়তন কখনো ঋণাত্মক হয় না। এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটায় যদি আবার আসি, অর্থাৎ যে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তথ্যভাবে শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এখন আমরা আসব সেখান থেকে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানটা বসাই, টি এর মান বসাই এখানে 273, টি এর মান 273, কাটাকাটি করে B0 + B0 = 2B0, অর্থাৎ আয়তন দ্বিগুণ হয়ে যাচ্ছে। সেটা আমরা গাণিতিকভাবে দেখলাম। যদি -273 বসাই, তাহলে কাটাকাটি করে B0 + B0/273 × -273, এটা কাটা যায়, -B0 এখানে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, B0 থেকে B0 গেলে শূন্য হয়ে যায়। এটা আমরা গাণিতিকভাবে দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন বলা হচ্ছে আয়তন তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়ে। এখন 1 মোল পরিমাণ যদি গ্যাসকে, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাপমাত্রা দ্বিগুণ হয় কেবল কেলভিন তাপমাত্রায়। যেমন 200 কেলভিন তাপমাত্রাকে যদি নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসকে যদি 200 কেলভিন থেকে যদি 400 কেলভিন করা হয়, তাহলে অবশ্যই তার আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করতে হবে
আয়তনটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যদি সেটা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 400 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয় তাহলে কিন্তু তার আয়তনটা আমরা দ্বিগুণ হয় না, বরং দেখা যাচ্ছে সে আয়তনটা হয়ে যায় 1.42 গুণ। সুতরাং আমাদের গ্যাসের সূত্র অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে নিতে হবে, অর্থাৎ 273 যোগ করতে হবে। চলো এখন আমরা এই স্কেলটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা দেখি। বিজ্ঞানী লর্ড কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন বিবেচনা করলেন, অর্থাৎ এই 0 কেলভিন কে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন বিবেচনা করলেন, আর প্রতি ডিগ্রি 1 ডিগ্রি কেলভিন সমান 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। সেই হিসেবে যদি আমরা যোগ করি 1, তাহলে -273 যোগ 1 ডিগ্রি সেলসিয়াস। যদি 273 এখানে 273 কেলভিন নেই, তাহলে -273 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস উভয় পাশে যোগ করলে এখানে 273 কেলভিন কাটাকাটি গেলে 0 ডিগ্রি সেলসিয়াস। মাই ডিয়ার, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এখন এটাকে টি ডিগ্রি সেলসিয়াস সমান 273 যোগ টি কেলভিন, অর্থাৎ টি কেলভিন। এখান থেকে এই স্কেলটার আগে নাম ছিল ডিগ্রি অ্যাবসোলিউট, পরে নাম হয়েছে ডিগ্রি কেলভিন, এখন বর্তমানে এটা কেলভিন নামকরণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস 273 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন তাপমাত্রা পাওয়া যায়। আবার কেলভিন তাপমাত্রা থেকে যদি 273 বিয়োগ করি তাহলে ডিগ্রি সেলসিয়াসে আমরা পাই। তো এই 273কে পানির হিমাঙ্ক ফ্রিজিং পয়েন্ট বলে, আবার 100 ডিগ্রি সেলসিয়াসে পানির স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি মূল্যায়নে। প্রথমে আমরা দেখব এই টপিকস দুইটা লেকচারের উপরে আমাদের কী কী এমসিকিউ আসছে বয়েলস ল এবং চার্লস ল থেকে, এবং কী কী সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসছে। প্রথমে আমরা দেখতে পাই বয়েলস ল থেকে একটা প্রশ্ন আসছে, লেখচিত্র। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, এখানে বি গ্যাসের আয়তন, পি গ্যাসের চাপ, পিবি ভার্সাস পি, অর্থাৎ গ্যাস ভিন্ন ভিন্ন তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা স্থির। পিবি সবসময় মান একই, অর্থাৎ আনুভূমিক সরল রেখা। লেখাচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য বলো তো দেখি? ঢাকা বোর্ড 2015-তে আসছে, সেটা হচ্ছে অবশ্যই বয়েলের সূত্র। তাহলে 1 নম্বরটা হচ্ছে বয়েলের সূত্র। তারপরে আসছে রাজশাহী বোর্ড 2015-তে, নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্রে প্রকাশ করে? মাই ডিয়ার, আমরা জানি এরকম ছিল P1 B1 = P2 B2। এখন এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, B 0.3 0.5 1.2 অ্যাটমসফিয়ার লিটার। চিত্রানুসারে বি এর মান কত ডেসিমিটার কিউব? দিনাজপুর বোর্ড 2015-তে আসছে। এখানে যদি আমরা পি এর মান 0.5, B1 0.3, P1 1.2, B = হোয়াট? তাহলে আমরা পিবি সমান হচ্ছে P1 B1, বি চাচ্ছে P1 B1 বাই পি। P1 এর মান 1.2 ইন্টু B1 এর মান 0.3, আর পি এর মান হচ্ছে 0.5। কাটাকাটি করলে আমাদের 0.125 লিটার আসে। মাই ডিয়ার, তারপরে একটা অঙ্ক আসছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার হলে 1/b এর মান এত এবং 1/b এর মান এত হলে চাপের মান কত? ঢাকা বোর্ড 2016 এবং কুমিল্লা বোর্ড 2019-তে আসছে, দুইটা মান দিয়ে আসছে, আমি একটা করে দিচ্ছি। 25 ডিগ্রি সেলসিয়াসে T1 হচ্ছে 298 কেলভিন, B1 সমান 1/B1 যদি ধরি
তাহলে 1/b সমান সমান হচ্ছে 0.05 লিটার, আর 1/b2 1/b সমান সমান হচ্ছে 0.042 লিটার। তাহলে P1B1 সমান সমান P2B2। যদি P1B2 সমান সমান P2/B1 বসাই, তাহলে আমাদের চাচ্ছে হচ্ছে এখানে P2। তাহলে P1 দেওয়া আছে, এখানে P1 1 অ্যাটমসফিয়ার দেয়া, 1 অ্যাটমসফিয়ার। আর যদি B1 এখানে নিয়ে আসি, এখানে 1/B2 বসাই, 1/B2 যদি বসাই তাহলে 0.042। আবার যদি এখানে 1/B1 বসাই P2 ইন্টু 0.05। যদি এটা এদিকে নিয়ে আসি, কাটাকাটি করি 0.05 অর্থাৎ P2। সুতরাং P2-র মান আসবে 0.84। তারপরে অঙ্কটা তোমরা করবে বাসায়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি নিচের কোনটি সঠিক। যশোর বোর্ড, বরিশাল বোর্ড আসছে। দেখো B ভার্সেস T, B ভার্সেস T, B ভার্সেস 1/P, B ভার্সেস P। এখানে দেখা যাচ্ছে যে B ভার্সেস 1/P হচ্ছে একমাত্র মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা হয়তো অধিবৃত্তীয়, আর এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, আর এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ হলে সঠিক হইতো। অর্থাৎ সঠিক হচ্ছে এটা। T ধ্রুবক আমরা জানি। তাপমাত্রা স্থির লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? তাপমাত্রা স্থির বয়েল, মানে তাপমাত্রা বয়েলের সূত্র। ভেরি গুড। তারপরে আসি এই কোন চিত্রগুলো সঠিক। কোন চিত্রগুলো সঠিক? B ভার্সেস P আমরা জানি অধিবৃত্তীয়, সুতরাং এটা সঠিক নয়। B ভার্সেস T মূলবিন্দুগামী, P ভার্সেস T এটা আমরা দেখাইছি যে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখন তাপমাত্রা স্থির থাকে কোন সূত্রে? বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে, অ্যাভোগাড্রোর সূত্রে। মাই ডিয়ার, অলরেডি পড়াইছি তাপমাত্রা স্থির থাকে বয়েলের সূত্রে। আরেকটা সূত্র এখনও পড়ানো হয়নি, অ্যাভোগাড্রোর সূত্রে তাপমাত্রা স্থির থাকে। এখানে এবার আসি চার্লসের সূত্রের ক্ষেত্রে। যখন চাতে আমি শিখেছিলাম চাতে চাপ স্থির, চাতে কি স্থির? চাপ স্থির। ভেরি গুড। তো এখানে লেখাই আছে পি স্থির, সুতরাং চোখ বুঝে এখানে এটা একটা চার্লসের সূত্র, চার্লসের সমীকরণ, লেখচিত্র। এক্স বিন্দুতে তাপমাত্রা কত? এক্স বিন্দুতে তাপমাত্রা হচ্ছে মাই ডিয়ার, এখানে এক্স বিন্দুতে তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। কোনটি পরম শূন্য তাপমাত্রা? আমরা একটু আগে দেখাইছি যে কোনটি পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস, 0 কেলভিন এবং -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে একাধিক বোর্ডে আসছে। তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? তাহলে তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন B বেরিজেস T, অবশ্যই চার্লসের সূত্র। বিটি সমান সমান B0 প্লাস B0/273 ইন্টু T সমীকরণে B0/273 কে কী বলে? এটা হচ্ছে আয়তন প্রসারাঙ্ক বা আয়তন হ্রাস গুণাঙ্ক, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন। -273 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের মোলার আয়তন কত ডেসিমিটার কিউব? নাইট্রোজেনের আমরা জানি B সমান সমান KT সমান সমান K। 1 মোল নাইট্রোজেনে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 0, অর্থাৎ 0 ডেসিমিটার কিউব। নির্দিষ্ট চাপে স্থির ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। আমরা জানি গ্যাসের আয়তন শূন্য হয় মাই ডিয়ার 0 কেলভিন তাপমাত্রা আর -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য হয় না। তাহলে উত্তর হবে এটা আর এটা। এখানে আসি, সিলেট বোর্ড 2019-এ আসছে B ভার্সেস P, B ভার্সেস 1/P আর B ভার্সেস T। B ভার্সেস P-তে স্বাভাবিকভাবে অধিবৃত্তি আমরা পড়াইছি। B ভার্সেস 1/P এটা হচ্ছে অনুভূমিক সরল রেখা। এটা অনুভূমিক সরল রেখা না, বরং B ভার্সেস 1/P হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, সুতরাং এটা সঠিক নয়। এখানেও দেখা যাচ্ছে আসলে সঠিক P1 P2 P3 মাই ডিয়ার, এখানে B ভার্সেস T মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু এই জায়গাটাতে এটা সঠিক না, এটা ভুল ছিল প্রশ্নটাতে। এটা হয়তো যদি এরকম হয়তো তাহলে ঠিক ছিল, অর্থাৎ অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 1। ঢাকা বোর্ড 2017-তে আসছে উপরে গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে? B ভার্সেস 1/P মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, অর্থাৎ কোন সূত্রকে? বয়েলের সূত্র। ভেরি গুড। এখন আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্নে আমি জাস্ট হিন্টসটুকু দিয়ে দিচ্ছি। আমরা ইতিমধ্যে পড়েছি স্থির চাপে বা পাশের দুইটি পাত্রে একই পরিমাণ গ্যাস
একই পরিমাণ গ্যাস রাখা আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো তো, একটু খেয়াল করে দেখো ভালো করে, যে এ পাত্রে গ্যাসের পরিমাণ বেশি, বি পাত্রে গ্যাসের পরিমাণ কম, অর্থাৎ এর আয়তন বেশি, এর আয়তন কম। দুটি পাত্র এ ও বিতে রক্ষিত গ্যাসের আয়তন ভিন্ন হবার কারণ কি? সংশ্লিষ্ট গ্যাস সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখা যাচ্ছে আয়তন বি বিরিজেস টি, অর্থাৎ বি সমান সমান কেটি। তার মানে এখানে অবশ্যই তাপমাত্রা বেশি, এই কারণে তার আয়তন বেশি। এখানে তাপমাত্রা কম, তার আয়তনও কম। সুতরাং এটা চার্লসের সূত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করা যায়। হিন্সটুকু দিয়ে দিলাম, তোমরা বাসায় করে নিবে। এবার আসো 2, বি নং লেখচিত্রটি গ্যাস সূত্রটিকে সমর্থন করে, তার ব্যাখ্যা দাও। কুমিল্লা বোর্ড 2015-তে আসছে। কোন সূত্রটিকে সমর্থন করে? বি ভার্সেস টি, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখানে দেখা যাচ্ছে চাপ স্থির। কি স্থির? চাপ স্থির। এই রেখাগুলো এদিকে আনত কেন বলতো? কারণ বি এর দিকে আনত, কারণ হচ্ছে এখানে হবে P1 P2 P3। যখন চাপ কম তখন আয়তন বেশি। চাপের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিধায় এর সাথে এইদিকে কোণে আনত, বি এর সাথে কোণে আনত। P1 > P2 > P3 হবে, অর্থাৎ এটা চার্লসের সূত্রকে সমর্থন করে। 3 নাম্বার, এখানে উদ্দীপকের সারণী 2 হতে পরম শূন্য তাপমাত্রার ধারণা প্রতিষ্ঠা করা। কুমিল্লা বোর্ড 2016। অর্থাৎ দেখো 2, এখান থেকে যে গ্রাফটা সংক্ষেপে দেখাচ্ছি, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 298 বা 25 ডিগ্রি সেলসিয়াস, 303 বা কেলভিন, এগুলো কেলভিন। এখানে 28 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করে দেখো। আর এখানে হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন বাড়তেছে, যে তাপমাত্রা বাড়তেছে আয়তনও বাড়তেছে, তার মানে চার্লসের সূত্র। অর্থাৎ সেখান থেকে আমরা সেটা পাই, তাপমাত্রা যদি বাড়ানো হয় কোনো গ্যাসের, হ্যাঁ, তাহলে কি আয়তনও বাড়বে। দেখো এখানে 22, এখানে 24, এখানে 25। সুতরাং এটা পরম শূন্য তাপমাত্রার স্কেলকে সমর্থন করে। পরম শূন্য তাপমাত্রা এখান থেকে প্রতিষ্ঠা করা সম্ভব। 4, একটা সিলিন্ডার দেওয়া আছে 20 লিটার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হলে সেটাও আমরা জানি B1/T1 = B2/T2। এখানে যদি আমরা বের করি আয়তন বৃদ্ধি কতটুকু, তাহলে B1/T1 × T2। B1 হচ্ছে 20 লিটার, আর এখানে T2 হচ্ছে 25 ডিগ্রি মানে 298, আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273। কাটাকাটি করলে 21.83 লিটার আসে। তাহলে আগের আয়তন ছিল মাই ডিয়ার 20 লিটার, এখন হচ্ছে 21.83, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 1.3 লিটার। তাহলে এই সিলিন্ডারটা ফেটে যাবে, কারণ আগে আয়তন ছিল 20 লিটার, এখন হচ্ছে এই তাপমাত্রা বাড়ালে হয়ে যাচ্ছে কত, 21.83 লিটার। সুতরাং এই সিলিন্ডারটা ফেটে যাবে। মাই ডিয়ার, 5 নম্বরে আমরা আসি। এখানে সকল বোর্ড 2018-তে প্রশ্নটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। যে দুটা সিলিন্ডার দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার, আর সিলিন্ডার 2 আছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। বলছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী, গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। এটার হিন্স হলো মাই ডিয়ার, এখানে আমরা এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই গ্যাস সিলিন্ডার 1কে প্রয়োগ করব, অর্থাৎ P1/T1 = P2/T2। তাহলে আমরা এখানে P2 বের করব, P1/T1 × T2। P1 হচ্ছে 200, প্রথম যে সিলিন্ডার সেটা হচ্ছে P1 হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, আর T2 হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 310, আর T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 303, অর্থাৎ 300, 273-এর সাথে 27 যোগ করলে 300 হয়। কাটাকাটি করলে আমরা 206.67 অ্যাটমসফিয়ার পাই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে P2 > P1। মাই ডিয়ার, এখানে P2 > P1, আগে ছিল
বলছি এই 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এখন তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াসে নেই, তাহলে তো এই 206 অর্থাৎ 6.6 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এই সিলিন্ডারটা কী হবে? অধিকতর উপযোগী নয়, ফেটে যেতে পারে। এখন আমরা এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিতীয় সিলিন্ডারটাকে আমরা কনভার্ট করে দেখি। অর্থাৎ এখানে 50, এখানে যদি আমরা নেই P3, এখানে যদি নেই P4, T3, T4, তাহলে আমরা P4 পাবো, অর্থাৎ P3, T3, T4। এখন আমরা এখানে 303 আর এখানে হচ্ছে 310 আর এখানে হচ্ছে 50 অ্যাটমসফিয়ার। তখন মান আসবে আমাদের 48.38 অ্যাটমসফিয়ার। তার মানে হচ্ছে P4 লেস দেন P3। এখানে দেখা যাচ্ছে 50 অ্যাটমসফিয়ার সিলিন্ডারটা চাপ সহ্য করতে পারে, কিন্তু আমাদের যদি 27 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে 48.38 অ্যাটমসফিয়ার। সুতরাং এই সিলিন্ডারটা আমাদের উপযোগী, অর্থাৎ বহন করার জন্য দ্বিতীয় সিলিন্ডারটি আমাদের জন্য সবচেয়ে উপযোগী। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েলকাম টু ইউ। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।